স্কুলের সবচেয়ে ধনী ও হ্যান্ডসাম ছেলেটির জন্য স্কুলের সব সুন্দরী ও বড়লোক মেয়েরা পাগল ছিল, কিন্তু ছেলেটি গ্রাম থেকে আসা এক সাধারণ গরিব মেয়েকে ভালোবেসে ফেলে। তবে ধনী গরিব এই ব্যবধানের কারণে তাদের সম্পর্কে সবসময় টানাপোড়েন চলতে থাকে। শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের ভালোবাসার পরিণতি, আজ আমি তোমাদের সেই গল্পটিই বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই মুভিটির এক্সপ্লেইন করব তার নাম নেভার গন। মুভিটি শুরু হয় 2015 সালে। ইয়ঞ্জিন নামের একটি মেয়ে পথচারীদের থামিয়ে একটি ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করছে। ইয়ঞ্জিন কাকে খুঁজে বেড়াচ্ছে, কেন খুঁজছে, এসব জানানোর জন্য ইয়ঞ্জিন আমাদেরকে তার জীবনের গল্পটি বলতে থাকে। গল্পটি মূলত শুরু হয় 2007 সালে, যেখানে আমরা দেখতে পাই ইয়ঞ্জিন গ্রাম থেকে শহরে যাচ্ছে পড়াশোনা করার জন্য। ইয়ঞ্জিন ছিল খুবই গরিব ঘরের মেয়ে, তার মধ্যে এখন তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। তবুও সব জমানো টাকা দিয়ে ইয়ঞ্জিনকে তার বাবা মা শহরের ভালো একটি হাই স্কুলে ভর্তি করিয়েছে, যাতে ইয়ঞ্জিন জীবনে ভালো কিছু করতে পারে। এরপর ইয়ঞ্জিন স্কুলে এসে পৌঁছায়। স্কুলের প্রথম দিনই তার সঙ্গে চ্যাং নামের একটি ছেলের দেখা হয়। তবে তাদের দেখা হওয়াটা একদমই ভালো ছিল না, কারণ চ্যাং জোরে বাইক চালিয়ে যাওয়ার সময় ভুল করে ইয়ঞ্জিনকে ভিজিয়ে দেয়। ইয়ঞ্জিন তাকে বকা দিতে যায়, তবে সেই সময় একটি বল এসে ইয়ঞ্জিনের গায়ে পড়তে নেয়। তবে ভাগ্য ভালো চ্যাং বলটি ধরে ফেলে, তা না হলে ইয়ঞ্জিন আঘাত পেত। তাই ইয়ঞ্জিন চ্যাংকে আর কিছু বলতে পারে না। এই চ্যাং হচ্ছে স্কুলের সবচেয়ে ধনী এবং হ্যান্ডসাম ছেলে। স্কুলের সব মেয়েরা চ্যাংয়ের গার্লফ্রেন্ড হওয়ার স্বপ্ন দেখত। এরপর ইয়ঞ্জিনের সঙ্গে মো নামের একটি মেয়ের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আমাদের মংশু নামের আরেকটি মেয়েকে দেখানো হয়। মংশু ছিল স্কুলের সবচেয়ে ধনী মেয়ে এবং চ্যাংয়ের ছোটবেলার বান্ধবী। মংশু চ্যাংকে খুবই পছন্দ করত, আর মংশুকে আবার সংমিং নামের আরেকটি ছেলে পছন্দ করত। তবে মংশু তাকে একদমই পাত্তা দিত না। এরপর আমাদের চ্যাংয়ের আরেকটি বন্ধুকে দেখানো হয়, যার নাম জৌজি, যে সবার সঙ্গে শুধু দুষ্টামি করে বেড়াতো। ক্লাসে গেলে ইয়ঞ্জিন দেখতে পায় সে যে সিট পেয়েছে সেটি চ্যাংয়ের সামনের সিট। যাই হোক, ইয়ঞ্জিন ম্যাথে খুবই দুর্বল ছিল, আর গরিব হওয়ার কারণে কোনো টিচারের কাছে পড়ার সুযোগও তার ছিল না। ক্লাস টেস্টে ম্যাথ এক্সামে সবাই অনেক ভালো নাম্বার পেলেও ইয়ঞ্জিন মাত্র 52 নাম্বার পায়। এতে ইয়ঞ্জিনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর ইয়ঞ্জিন একটি বই নিয়ে বাথরুমে যেতে নেয়। তখন চ্যাং ইয়ঞ্জিনের কাছ থেকে তার বইটি কেড়ে নেয়। চ্যাং ইয়ঞ্জিনকে বলে বই নিয়ে বাথরুমে যাওয়ার কি প্রয়োজন, অঙ্ক না বুঝলে সে তাকে অঙ্ক বুঝিয়ে দেবে, কারণ চ্যাং অঙ্কে খুবই ভালো ছিল। তবে ইয়ঞ্জিন বলে তার কারো সাহায্যের দরকার নেই। ইয়ঞ্জিন চ্যাংয়ের কাছ থেকে তার বইটি ফেরত চায়, তবে চ্যাং ইয়ঞ্জিনকে সেটি ফেরত দেয় না। বইটি নিয়ে চ্যাং ও ইয়ঞ্জিনের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বইয়ের ভেতর থেকে একটি স্যানিটারি ন্যাপকিন নিচে পড়ে। এই ঘটনায় ইয়ঞ্জিন ক্লাসের সবার সামনে খুব লজ্জা পায়। ইয়ঞ্জিন রাগ করে সেখান থেকে চলে যায়। ক্লাসের সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করতে থাকে। চ্যাং নিজেও খুব বিব্রত বোধ করতে থাকে, কারণ তার তো ধারণাও ছিল না যে এমন কিছু ঘটতে পারে। পরের ক্লাসে চ্যাং ইয়ঞ্জিনকে তার বইটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে ইয়ঞ্জিন তার দিকে ফিরেও তাকায় না। তাই চ্যাং বইটি ইয়ঞ্জিনের টেবিলের ওপর ছুঁড়ে মারে। তারপর সে আবার ইয়ঞ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তবে এবার ইয়ঞ্জিন বিরক্ত হয়ে চ্যাংয়ের পায়ের ওপর চেয়ার তুলে দেয়। চ্যাং এতে খুবই ব্যথা পাচ্ছিল, তাই একটু পরই ইয়ঞ্জিন চেয়ারটি সরিয়ে নেয়। তখন চ্যাং তাকে বইটি খুলে দেখতে বলে। ইয়ঞ্জিন বইটি খুলে দেখে চ্যাং তার সবগুলো ম্যাথ সলভ করে দিয়েছে। ক্লাস শেষে ইয়ঞ্জিন তার মায়ের সাথে কথা বলে। তখন ইয়ঞ্জিনের বেস্ট ফ্রেন্ড মো এসে তাকে জিজ্ঞেস করে তার বাবা কেমন আছে। ইয়ঞ্জিন বলে তার মা তাকে এসব ব্যাপারে কিছুই বলে না, তবে তার মায়ের কথায় সে বুঝতে পারে দিন দিন তার বাবা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। একটু পর সেখানে জৌজি ও চ্যাং আসে। জৌজি বলে ইয়ঞ্জিনের কারণে চ্যাং পায়ে ব্যথা পেয়েছে, তাই ইয়ঞ্জিনের ক্ষতিপূরণ দেওয়া উচিত। তখন ইয়ঞ্জিন তার এটিএম কার্ড জৌজিকে দিয়ে দেয়। এরপর দেখা যায় সবাই ক্যান্টিনে বসে মজা করে খাওয়া দাওয়া করতে থাকে, আর ইয়ঞ্জিন এক কর্নারে বসে একা একা একটি শুকনো ব্রেড খাচ্ছিল। তখন মো এসে তার খাবার ইয়ঞ্জিনের সাথে শেয়ার করে আর বলে ইয়ঞ্জিন যেন আর কখনোই এরকম একা একা বসে না খায়।
এদিকে জৌজি ইয়ঞ্জিনের কার্ড থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে পুরো ক্লাসের সবাইকে আইসক্রিম খাওয়াতে থাকে। একটু পর মো এসে বলে, তোমরা সবাই মজা করছো, অথচ এই টাকাটা ইয়ঞ্জিনের 1 মাসের খরচ ছিল। এ কথা শুনে চ্যাংয়ের অনেক কষ্ট লাগে। তাই চ্যাং কার্ডে থাকা টাকার চেয়েও অনেক বেশি টাকা ইয়ঞ্জিনের এটিএম কার্ডে দিয়ে দেয়। তবে ইয়ঞ্জিন ছিল খুবই আত্মসম্মানী মেয়ে। সে বাড়তি টাকাগুলো চ্যাংকে ফিরিয়ে দিতে আসে। তখন মংসু চ্যাংকে বলে, ইয়ঞ্জিন কত অহংকারী, সে তোমার কৃতজ্ঞতাটুকু স্বীকার করে না। তখন ইয়ঞ্জিন বলে সে কারো দয়ায় বাঁচতে চায় না। এরপর দেখা যায় ক্লাস শেষে ইয়ঞ্জিন ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। চ্যাং এসে তার মন ভালো করার জন্য তার সঙ্গে দুষ্টামি করতে থাকে। তখন চ্যাং বলে ইয়ঞ্জিন যদি চায় তাহলে সে ইয়ঞ্জিনকে ম্যাথে হেল্প করবে। কিন্তু ইয়ঞ্জিন বলে চ্যাং এর তাকে নিয়ে এত ভাবতে হবে না। তখন চ্যাং ইয়ঞ্জিনকে বোঝাতে থাকে ম্যাথ না পারলে ইয়ঞ্জিনের রেজাল্ট খারাপ হবে আর তাতে তারই ক্ষতি হবে। সে কারণে ইয়ঞ্জিন চ্যাংয়ের কাছে অঙ্ক শিখতে রাজি হয়। এরপর থেকে প্রতিদিন ক্লাস শেষে চ্যাং ইয়ঞ্জিনকে অঙ্ক বুঝিয়ে দিত। আস্তে আস্তে চ্যাং ও ইয়ঞ্জিনের সম্পর্ক ভালো হতে থাকে। ধীরে ধীরে চ্যাং ইয়ঞ্জিনের মনে জায়গা করে নিতে থাকে। চ্যাংয়ের কাছে ম্যাথ শেখার কারণে ইয়ঞ্জিন পরীক্ষায় অনেক ভালো করে। আগে যেখানে 52 নাম্বার পেত সেখানে এখন সে 85 নাম্বার পায়। এতে ইয়ঞ্জিন অনেক খুশি হয়। ইয়ঞ্জিনের ভালো রেজাল্টে চ্যাংও বেশ খুশি হয়। একদিন ক্লাস শেষে চ্যাং, জৌজিউ সবাই মিলে বেসবল খেলছিল। চ্যাং বেসবল খেলায় খুবই পারদর্শী ছিল, যে কারণে চ্যাংয়ের দল সবসময় খেলায় উইন হতো। কিছুক্ষণ পর সেখানে মো ও ইয়ঞ্জিন আসে। এখানে মো ইয়ঞ্জিনকে জানায় যে বেসবল খেলা দেখতে নয়, বরং সে জৌজিকে দেখতে আসে। কারণ মো অনেক আগে থেকেই মনে মনে জৌজিকে পছন্দ করে, তবে সে কখনোই এই কথাটি জৌজিকে বলতে পারেনি। এরপর ইয়ঞ্জিনের মা তাকে ফোন করে বলে বাড়ি যাওয়ার জন্য। মায়ের ফোন পেয়ে ইয়ঞ্জিন দ্রুত গ্রামের বাড়ি চলে যায়। ইয়ঞ্জিন চলে যাওয়ার পর থেকে চ্যাং ক্লাসে অমনোযোগী হয়ে যায়। ইয়ঞ্জিনের জন্য সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এরপর একদিন ইয়ঞ্জিনের বেস্ট ফ্রেন্ড মো এসে জানায় ইয়ঞ্জিন গ্রাম থেকে ফিরে এসেছে। একথা শোনা মাত্রই চ্যাং ইয়ঞ্জিনের হোস্টেলে চলে আসে। এখানে ইয়ঞ্জিনকে অনেক দুঃখী দেখাচ্ছিল। সে চ্যাংকে বলে তাকে বিরক্ত না করতে, তাকে তার মতো থাকতে দিতে। সে তার সব মনোযোগ পড়াশোনায় দিতে চায়। চ্যাং জানতে চায় ইয়ঞ্জিন কেন তার সাথে এমন করছে। তখন চ্যাং দেখতে পায় ইয়ঞ্জিনের হাতে একটি কালো কাপড় লাগানো ছিল, যার মানে হচ্ছে ইয়ঞ্জিনের পরিবারের কেউ মারা গিয়েছে। আর আমাদের বুঝতে বাকি থাকে না এখানে ইয়ঞ্জিনের বাবা মারা গিয়েছে। বাবাকে হারিয়ে ইয়ঞ্জিন অনেক কাঁদতে থাকে। তার কষ্টে চ্যাংও খুব কষ্ট পাচ্ছিল। আর সেদিন চ্যাং ইয়ঞ্জিনকে প্রমিস করে সে আর কখনোই ইয়ঞ্জিনের সাথে কথা বলতে আসবে না। আর এভাবেই অনেক দিন কেটে যায়। দেখতে দেখতে হাই স্কুল লাইফ শেষ হয়ে যায়। সেজন্য সব স্টুডেন্টরা মিলে পার্টির আয়োজন করে। সেই পার্টিতে চ্যাং দূর থেকে শুধু ইয়ঞ্জিনকেই দেখছিল। আর সেদিন পার্টিতে মো সাহস করে জৌজিকে ডান্স করার অফার দেয়। জৌজিও এই প্রস্তাবে রাজি হয়। সে কারণে মো খুব খুশি হয়ে যায়। মোয়ের খুশিতে ইয়ঞ্জিনও অনেক আনন্দ পায়। একটু পর মংসু এসে ইয়ঞ্জিনের পাশে বসে। মংসু ইয়ঞ্জিনকে বলে সে ছোটবেলা থেকে সে চ্যাংকে পছন্দ করে, কিন্তু চ্যাং কোনোদিনও কোনো মেয়ের প্রেমে পড়েনি। তবে ইয়ঞ্জিন আসার পর থেকে চ্যাং অনেক বদলে গিয়েছে। এরপর মংসু ইয়ঞ্জিনকে বলে পড়াশোনা শেষ করে চ্যাং আমেরিকায় চলে যাবে। সেখানে সে তার বাবা মায়ের ব্যবসা সামলাবে। কিন্তু তুমি পড়াশোনা শেষ করে কি করবে? ইয়ঞ্জিন জবাব দেয় সে এসব নিয়ে এখনও কিছু ভাবেনি। মংসু বলে তুমি কখনো চ্যাংয়ের যোগ্য হবে না। আর গরিব হওয়ার কারণে চ্যাং তোমার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, আর তুমি সেটাকে ভালোবাসা ভেবে ভুল করো না। আর সেই সময় এতদিনের প্রমিস ভেঙে চ্যাং ইয়ঞ্জিনের কাছে আসে কথা বলার জন্য। সে ইয়ঞ্জিনকে ডান্স করার অফার দেয়। ইয়ঞ্জিন ডান্স পারে না বলে এড়িয়ে যেতে চায়, তবে চ্যাং তার হাত শক্ত করে ধরে রাখে আর বলে সে ডান্স শিখিয়ে দিবে। তারপর চ্যাং ও ইয়ঞ্জিন একসাথে ডান্স করতে থাকে। তারা দুজনে পার্টিতে অনেক ভালো সময় কাটাতে থাকে। দূর থেকে মংসু তাদের দেখে কাঁদতে থাকে। সে বুঝতে পারে চ্যাং ইয়ঞ্জিনকে অনেক ভালোবাসে। মংসুকে কাঁদতে দেখে সংবিং আসে তার সঙ্গে কথা বলতে। আর এই প্রথম মংসু সংবির সাথে ভালো ব্যবহার করে। এরপর হঠাৎ কারেন্ট চলে যায়।
তখন মো জৌজিকে কিস করে ফেলে, আর ইউনজিন যাতে ভয় না পায় সেজন্য চ্যাং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে একটু পরেই কারেন্ট চলে আসে, তাই ইউনজিন কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে পার্টি ছেড়ে বাইরে চলে আসে। চ্যাংও তার পেছন পেছন চলে আসে। চ্যাং তখন ইউনজিনকে প্রপোজ করে। সে বলে সে ইউনজিনকে খুবই ভালোবাসে, আর এখন থেকে তারা একসঙ্গে থাকবে, তারা একই ভার্সিটিতে ভর্তি হবে। ইউনজিন কিছুই বলে না, তবে সে এসে চ্যাংকে কিস করে, আর চ্যাং ধরে নেয় ইউনজিন তার প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু ইউনজিন চলে যাওয়ার সময় কাঁদতে থাকে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে আজকের পর থেকে সে আর কখনোই চ্যাংয়ের সাথে যোগাযোগ করবে না। যদিও ইউনজিন চ্যাংকে ভালোবাসত, কিন্তু চ্যাং ধনী বলে সে তার সঙ্গে নিজের জীবন জড়াতে চাচ্ছে না, আর সেই কারণে সে চ্যাংকে শেষবারের মতো কিস করে বিদায় নিচ্ছে। এরপর আরও কিছু সময় পার হয়ে যায়। ইউনজিন এখন ভার্সিটিতে পড়ে, আর নিজের খরচ চালানোর জন্য সে একটি লাইব্রেরিতে কাজ করে। সেখানে জুয়ান নামের একটি ছেলের সঙ্গে ইউনজিনের ভালো বন্ধুত্ব হয়। জুয়ান ছিল তার ভার্সিটির সিনিয়র। জুয়ান ইউনজিনের অনেক খেয়াল রাখত। আর হঠাৎ একদিন চ্যাং ইউনজিনের ভার্সিটিতে এসে উপস্থিত হয়। এতদিন পর চ্যাংকে দেখে ইউনজিন মনে মনে বেশ খুশি হয়, তবে সে সেটা প্রকাশ করে না। একটু পর সেখানে জুয়ানও চলে আসে, আর সে চ্যাংয়ের কাছে নিজেকে ইউনজিনের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। ইউনজিন অনেক অবাক হয়, তবে সে জুয়ানকে কিছুই বলে না। চ্যাং ও জুয়ানকে জানায় সেও ইউনজিনের বয়ফ্রেন্ড। সেই স্কুল লাইফ থেকেই তাদের দুজনের সম্পর্ক রয়েছে। তো আজকে ইউনজিন ও জুয়ানের প্ল্যান ছিল তারা বৌদ্ধ মন্দিরে যাবে, আর এই কথা জানার পর চ্যাং তাদেরকে তার গাড়িতে করে যাওয়ার অফার দেয়। জুয়ান ও ইউনজিনও এই প্রস্তাবে রাজি হয়, আর এখানে চ্যাংয়ের সঙ্গে তার ছোট বোনও এসেছিল। এরপর তারা 4 জন মিলে সেই বৌদ্ধ মন্দিরে আসে, যেখানে খাতায় মনের ইচ্ছা লিখলে সেটা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। চ্যাংও সেখানে কিছু একটা লিখে। ইউনজিন সেটা দেখতে চায়, তবে চ্যাং তাকে দেখায় না। মন্দির থেকে বের হয়ে চ্যাং ইউনজিনকে জিজ্ঞেস করতে থাকে সে কেন চ্যাংকে ইগনোর করে, কেন সবসময় তার থেকে দূরে থাকে। কিন্তু ইউনজিন কিছুই বলে না। এরপর চ্যাং ইউনজিনকে জোর করে কিস করে নেয়। এটা দূর থেকে জুয়ান দেখে ফেলে। এরপর রাতে চ্যাং, ইউনজিন ও জুয়ান একটি রেস্টুরেন্টে আসে। সেখানে চ্যাং ইউনজিনকে ড্রিঙ্ক করার অফার দেয়। ইউনজিনও চ্যাংয়ের ওপর জিদ দেখিয়ে ড্রিঙ্ক করে ফেলে। চ্যাংও সেখানে অনেক ড্রিঙ্ক করে, কারণ ইউনজিনের ইগনোর করাটা সে আর মেনে নিতে পারছে না। প্রথমবার ড্রিঙ্ক করার কারণে ইউনজিন কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যায়। তবে মাতাল অবস্থায়ও ইউনজিন চ্যাংয়ের নাম ধরে ডাকতে থাকে, আর এটা শুনে চ্যাং বুঝতে পারে ইউনজিনও তাকে ভালোবাসে। এর পরের দিন ইউনজিন লাইব্রেরিতে গেলে জুয়ান তার সঙ্গে কথা বলে না, কারণ সে বুঝতে পেরেছে ইউনজিন মনে মনে চ্যাংকেই ভালোবাসে, আর সে কোনোদিনই জুয়ানকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবেনি। তবে জুয়ান কথা না বলায় ইউনজিন খুব কষ্ট পায়, আর এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ায় ইউনজিন চ্যাংয়ের ওপর অনেক রেগে যায়। আর সঙ্গে সঙ্গে সে চ্যাং যে হোটেলে উঠেছে সেখানে চলে আসে। ইউনজিন চ্যাংকে বলে এতদিন ধরে সে তার জীবন নিয়ে ভালোই ছিল, কিন্তু চ্যাং এসে আবার সব কিছু এলোমেলো করে দিয়েছে। চ্যাং তখন ইউনজিনকে জিজ্ঞেস করে সে যদি তাকে এতই অপছন্দ করে তাহলে সেদিন কেন তাকে কিস করেছিল, কেন তার মনে শুধু শুধু মিথ্যে আশা জুগিয়েছে। ইউনজিন বলে আমি ইচ্ছে করে কিছুই করিনি, সবসময় তুমি আমাকে সব কিছুতে জোর করেছ। আর এই কথাটা শুনে চ্যাং খুব কষ্ট পায়, আর সেদিনই চ্যাং তার শহরে ফিরে যায়। আর সেদিনের পর থেকে চ্যাং ও ইউনজিনের মধ্যে আর কখনোই যোগাযোগ হয়নি। এভাবে আরও অনেক দিন কেটে যায়। জুয়ানও তার পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করেছে, তবে জুয়ানের সাথেও এখন আর ইউনজিনের কোনো যোগাযোগ নেই। এরপর আমাদেরকে ইউনজিনের বেস্ট ফ্রেন্ড মোকে দেখানো হয়। মো এখন একটি মেডিকেল কলেজে পড়ে, আর স্কুল লাইফ শেষ হওয়ার পর তার সঙ্গে আর কখনোই জৌজিয়ের যোগাযোগ হয়নি। তবে একদিন মো তার হসপিটালে জৌজিকে দেখতে পায়। জৌজিও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মো জৌজিয়ের অনেক টেক কেয়ার করত। মোয়ের সেবা যত্নে আস্তে আস্তে জৌজি সুস্থ হয়ে ওঠে। এদিকে ইউনজিন তার মায়ের সাথে দেখা করার জন্য গ্রামে আসে। তখন সে দেখে তার মা তার এক চাচার সঙ্গে বসে গল্প করছে। এটা দেখে ইউনজিন অনেক অবাক হয়। ইউনজিনের মা তাকে ঘরে এনে বলে তার চাচার স্ত্রী মারা গিয়েছে, আর তার কোনো সন্তানও নেই,
তাছাড়া তার চাচা সবসময় ইউজিনের মাকে সব ব্যাপারে হেল্প করেছে। ইউজিনের মা এখন সিদ্ধান্ত নিয়েছে সে ইউজিনের চাচাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। তবে ইউজিন যদি এতে রাজি না থাকে তাহলে তার মা আর এই সম্পর্কে আগাবে না। তখন ইউজিন বলে তার কোনো সমস্যা নেই, সে শুধু তার মাকে খুশি দেখতে চায়। তখন ইউজিন দেখে চ্যাং তাদের বাড়ির সামনে বসে আছে। আসলে ইউজিনদের বাড়ির পাশে একটি ইলেকট্রনিক ফ্যাক্টরি রয়েছে, সেটা চ্যাংয়ের মা কিনে নিয়েছে। আর ফ্যাক্টরির কাজে তার মাকে হেল্প করতেই চ্যাং এখানে এসেছে। রাতে ইউজিন কাগজ ও বেত দিয়ে পুতুল তৈরি করতে বসে। চ্যাং ইউজিনকে বলে এসব পুতুল বিক্রি করে অনেক অল্প টাকা পাওয়া যাবে, তার চেয়ে ভালো এসব বাদ দিয়ে ইউজিনের উচিত তার সঙ্গে গল্প করা। সে ইউজিনকে এর চেয়ে অনেক বেশি টাকা দিবে। এ কথা শুনে ইউজিনের অনেক রাগ হয়। সে বলে এটা তোমার কাছে সামান্য টাকা হলো, এই সামান্য টাকা দিয়েই আমাদের মা মেয়ের সংসার চলে। এটা বলেই ইউজিন সেখান থেকে চলে যায়। চ্যাং বুঝতে পারে ইউজিনকে এভাবে বলাটা তার একদমই ঠিক হয়নি। এরপর চ্যাং নিজেই বসে পড়ে পুতুল তৈরি করার কাজে। দূর থেকে এটা দেখে ইউজিনের বেশ ভালো লাগে। পুতুল বানাতে বানাতে চ্যাং বারান্দায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে ইউজিন এসে চ্যাংকে উঠায়, আর সে দেখে সারা রাত ধরে চ্যাং একটি খরগোশ তৈরি করেছে। তবে চ্যাং সেই খরগোশটির একটি কান ও ল্যাজ দিতে ভুলে গিয়েছে। এটা দেখে ইউজিন হাসতে থাকে। তবে একটু পর ইউজিন লক্ষ্য করে খরগোশ বানাতে গিয়ে চ্যাংয়ের হাত কেটে গিয়েছে। ইউজিনের খুব খারাপ লাগে, কারণ চ্যাং এত ধনী হওয়া সত্ত্বেও আজ ইউজিনের জন্য সারা রাত জেগে একটি পুতুল তৈরি করেছে। ইউজিন বুঝতে পারে চ্যাং তাকে কতটা ভালোবাসে। তখন চ্যাং ইউজিনকে বলে গ্র্যাজুয়েশন শেষ করে ইউজিন যেন তার কাছে মানে বেইজিং চলে আসে। চ্যাংয়ের অসীম ভালোবাসার কাছে এবার ইউজিন হার মানে। সে চ্যাংকে প্রমিস করে সে আর চ্যাংয়ের থেকে দূরে দূরে থাকবে না। দেখতে দেখতে ইউজিনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সে চাকরির জন্য বেইজিংয়ের সংস্থাগুলোতে সিভি পাঠাতে থাকে। তবে বেইজিংয়ে ইউজিনের কোনো চাকরি হয় না, তার চাকরি হয় সাংহাইতে। আর ইউজিন এটা যখন ফোন করে চ্যাংকে জানায়, চ্যাং অনেক অভিমান করে এবং ফোন কেটে দেয়। ইউজিন বুঝতে পারে চ্যাং অনেক কষ্ট পেয়েছে, তাই সে সাংহাই যাওয়া বাদ দিয়ে তৎক্ষণাৎ বেইজিংয়ের ট্রেনে উঠে পড়ে। কিছুক্ষণ পর চ্যাং ইউজিনের কাছে ফোন করে। চ্যাং ইউজিনকে বলে সে তার সাথে দেখা করার জন্য সাংহাইয়ের ট্রেনে উঠেছে। চ্যাং বলে ইউজিন আসতে পারবে না তো কি হয়েছে, ইউজিন যেখানেই থাকুক না কেন চ্যাং আসবে তার সঙ্গে দেখা করতে। তখন ইউজিন জানায় সেও চ্যাংয়ের সাথে দেখা করার জন্য বেইজিং যাচ্ছে। এ কথা শুনে চ্যাং অনেক খুশি হয়। চ্যাং ইউজিনকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো। ইউজিন জানায় সে তাইয়ান এসে পৌঁছেছে। চ্যাং তাকে সেখানকার স্টেশনে অপেক্ষা করতে বলে। আর কিছু সময় পরই চ্যাং সেখানে এসে হাজির হয়। অনেকদিন পর তারা দুজন দুজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর থেকে চ্যাং ও ইউজিন একসাথে থাকতে শুরু করে। তারা একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। মো ও জৌজিও আসে তাদের বাসায় আড্ডা দিতে। একদিন জৌজিও মোকে জানায় কয়েকদিন পরই সে বিয়ে করতে যাচ্ছে। এ কথা শুনে মো খুব কষ্ট পায়, তবে সে জৌজিকে সেটা বুঝতে দেয় না। মো জৌজিকে কতটা ভালোবাসে সেটা আর কখনোই মো তাকে জানাতে পারেনি। জৌজির বিয়ের কথা শুনে ইউজিন আসে মোকে সান্ত্বনা দিতে। মো জানায় সে আর এখানে থাকবে না, সে অন্য দেশে চলে যাবে। মোকে বিদায় জানাতে তার অনেক কষ্ট লাগছিল, কারণ মো ছিল তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। এরপর দেখা যায় চ্যাংয়ের বোন একটি পার্টি দিয়েছে, আর সেখানে যাওয়ার জন্য চ্যাং ইউজিনকে অনেক কেনাকাটা করে দেয়। তারপর তারা দুজন পার্টিতে আসে। সেখানে তারা জানতে পারে চ্যাংয়ের বোনের বয়ফ্রেন্ড হচ্ছে জুয়ান। চ্যাংয়ের বোন জুয়ানকে অনেক ভালোবাসে। তো চ্যাং তার বোনকে জিজ্ঞেস করে জুয়ান কি তাকে ভালোবাসে নাকি তার টাকার জন্য সম্পর্কে জড়িয়েছে। চ্যাংয়ের বোন এই প্রশ্নটি শুনে অনেক রাগ করে। সেও চ্যাংকে উল্টো প্রশ্ন করে ইউজিন কি তাকে ভালোবাসে নাকি টাকার জন্য তার সঙ্গে রয়েছে। চ্যাং বলে ইউজিন জুয়ানের মতো নয়। এরপর জুয়ান ও ইউজিনের দেখা হয়। জুয়ানের কথাবার্তায় আমরা বুঝতে পারি জুয়ান এখনও ইউজিনকে ভালোবাসে। চ্যাংয়ের বোন টাকা পয়সা ও অন্যান্য সব দিক থেকে ভালো ছিল বলে সে চ্যাংয়ের বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তাছাড়া আর কিছুই নয়। পার্টি শেষে বাড়ি ফেরার পথে চ্যাং ও ইউজিন দেখে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ইউজিনের জুতা ভিজে যাবে বলে চ্যাং তাকে কোলে নিয়ে হাঁটতে থাকে।
আর সেই সময় ইউনজিন চ্যাংকে বিয়ের প্রস্তাব দেয়। চ্যাং তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় আর সে ইউনজিনকে কথা দেয় সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এরপর ইউনজিনের চাচা আসে তার সঙ্গে দেখা করতে। তিনি জানান ইউনজিনের মায়ের ক্যান্সার ধরা পড়েছে আর তার অপারেশনের জন্য অনেক টাকা লাগতো, তাই তিনি তার কোম্পানি থেকে অনেক টাকা চুরি করেছে। আর ইউনজিনের চাচা আসলে চ্যাংদের ফ্যাক্টরিতে কাজ করত। চ্যাংই তাকে এই চাকরিটা দিয়েছিল। এসব শুনে ইউনজিন অনেক চিন্তায় পড়ে যায়। ইউনজিন ভাবতে থাকে এসব যখন চ্যাং জানতে পারবে তখন চ্যাং তাকে ও তার পরিবারকে নিয়ে কি ভাববে। তাই সে ঠিক করে চ্যাংকে তার সব টাকা ফিরিয়ে দিবে। আর সেজন্য ইউনজিন তার পরিচিত অনেকের কাছে টাকা ধার চায়, তবে কেউই তাকে টাকা ধার দেয় না। কোনো উপায় না পেয়ে শেষে ইউনজিন জুয়ানের কাছে টাকা ধার চায় আর জুয়ান তাকে টাকা ধার দিয়েও দেয়। এরপর রাতে ইউনজিন বাড়ি আসলে চ্যাং বলে ইউনজিনের চাচা চ্যাংকে সব কিছু জানিয়েছে, এমনকি সে চাচাকে দেওয়ার জন্য ইউনজিনকে অনেকগুলো টাকাও দেয় যাতে ইউনজিনের চাচা ফ্যাক্টরির টাকাগুলো ফিরিয়ে দিতে পারে। তখন ইউনজিন বলে সে অলরেডি জুয়ানের কাছ থেকে টাকা ধার নিয়েছে। এটা শুনে চ্যাং ইউনজিনকে বলে আমি তোমার বয়ফ্রেন্ড আর তুমি আমাকে এই কথা জানাতে পারোনি, অথচ তুমি জুয়ানকে জানিয়েছ। ইউনজিন বলে এরকম কিছুই নয়, তুমি অলরেডি চাচাকে অনেক হেল্প করেছো, তাই আমি তোমাকে আর বিরক্ত করতে চাইনি। তো চ্যাং ইউনজিনকে জিজ্ঞেস করে তাহলে টাকাটা জুয়ানের কাছ থেকেই কেন ধার নিলে। ইউনজিন বলে সে আর জুয়ান গরিব ঘরের, তারা একে অন্যের প্রবলেমগুলো বুঝতে পারে। এটা শুনে চ্যাং অনেক রাগ করে আর সে বাসা থেকে বের হয়ে তার বোনের